তাই নেতা অনুরোধ করতে চাই, বিএনপি যখন ক্ষমতায় আসবে আমার এই তৃণমূলের আসামিদেরকে জাতীয় বীরের সম্মান দিতে হবে। বাংলার রাজনীতিতে কিছু মানুষ থাকে, তারা ক্ষমতার জন্য রাজনীতি করেন না, করেন সাধারণ মানুষের জন্য। আজ আমরা একটি গল্প বলবো, যে গল্পের মূল চরিত্র সাধারণ মানুষের জন্য যিনি রাজনীতি করেন, তিনি হলেন মাহমুদুল হক রুবেল। এই গল্প শুরু হয় এক নাম দিয়ে, যার নাম মরহুম সাদেক আলী মাস্টার। তিনি একজন শিক্ষক ছিলেন, ছিলেন পথ প্রদর্শক আর জনগণের মানুষ। টানা 3 যুগ ধরে তিনি জনগণের ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত দক্ষতা ও নৈতিকতার সাথে তার কর্ম চালিয়ে গেছেন, যার কারণে তিনি আজও মানুষের মনে চিরজাগরুক হয়ে আছেন। সেই শিক্ষার উত্তরাধিকার বহন করেন তার সুযোগ্য সন্তান ডাক্তার সিরাজুল হক। তিনি ছিলেন বাস্তবে একজন সংসদ সদস্য এবং একজন মানবতাবাদী চিকিৎসক। তিনি মানুষকে বিভিন্ন সময়ে বিনা পয়সায় চিকিৎসা সেবা প্রদান করে মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন। শুধু চিকিৎসা সেবাই নয়, সমাজের বিভিন্ন স্তরে তার যে সেবার অবদান সেটা ভুলবার নয়। তারই যোগ্য উত্তরসূরি আমাদের মাহমুদুল হক রুবেল, তার জ্যেষ্ঠ সন্তান। তার স্ত্রী ছিলেন হেলেনা আক্তার। তিনি ছিলেন একজন রত্নগর্ভা এবং শিক্ষিকা। তার 4 সন্তান। 4 সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান মাহমুদুল হক রুবেল, দ্বিতীয় সন্তান মাহবুবুল হক রূপন, তৃতীয় সন্তান একমাত্র কন্যা ডাক্তার সালিমা আক্তার এবং চতুর্থ ও কনিষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেজবাউল হক। আমাদের গল্পের কেন্দ্রবিন্দু তার প্রথম সন্তান মোহাম্মদ মাহমুদুল হক রুবেল। আমরা অনেকেই মন্ত্রী হব, এমপি হব, চেয়ারম্যান হব, কিন্তু এই তৃণমূলের নেতা কর্মীরা তারা ক্ষমতার স্বাদ কোনোদিন পাবে না। সুতরাং তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের তালিকা সংরক্ষণ করতে হবে, তাদেরকে সারা জীবন স্মরণ রাখতে হবে। এর কোনো বিকল্প নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই গ্রাম শুধু একটা জায়গা নয়, একটা ইতিহাস। এই গ্রামেই শুরু হয়েছিল তার জীবনের প্রথম অধ্যায়। মাটির গন্ধে, নদীর হাওয়ায় আর মানুষের ভালোবাসায় গড়া এক জনপদ। এখানেই তিনি আর তার ভাই বোনেরা বড় হয়েছেন, একই আঙিনায় খেলেছেন, একই পথে হেঁটে স্কুলে গিয়েছেন। এই কবরস্থানে শুয়ে আছে তাদের পূর্বপুরুষদের স্মৃতি। সেরাজুল স্কুলেও নিয়ে পাঠাই দিছে, বইটা এনে মোজা বানিয়েছে, ঘাস কাটছে, ঘাস কাটি গরু দিছে, এরকম করছে। আরো মেলা কিছু করছে। পরে তারে এই ধানিখোলা মাদ্রাসা ভর্তি হয়ে দিল, দিয়ে অন্তনে দাখিল পাস করছে। দাখিল পাস করে সাইডই পরে যে মেডিকেল চান্স হলো। ওই সবার সঙ্গে মিশছে, বড় ছোট আর কি গো মন। ডাক্তার ভাই আসছে, আরে খুকারে না কি কর, এই বল্লার চাক নাই, বল্লার চাকছি না গাছ করে, এই বল চাক দিয়ে মাছ মারবো। আমি ভাই আছে কলে কোন নকলের জন্য নেয়া করে নেয় মাছ চললো নিতে পারি। এই বল্লার চাক পাইনি আমার অর্ধেক দিয়ে আর অর্ধেক নিয়ে যা মাছ মারা গা। তাহলে কিরকম সে আসলো, প্রত্যেকটা দিক দিয়ে তার এত তীক্ষ্ণ বুদ্ধি, এত ইহা আছিল, সব অসম্ভব ব্যাপারে সবকিছুই করত, সবকিছুই ঘর থাকে পাটনি গেছে গা দেখতো, এবার করছে, সবকিছুই করছে। কিন্তু মানুষ এত ভালোবাসছে, তার কারণ সবার সঙ্গে মিশছে। এই মিশার খাতিরেই তাকে খুব ভালোবাসছে। রুবেল দুষ্টা কি কম,
খুব দুষ্ট আছিল বাপ যাবে ছেলে ওইরও আছিল ওরে প্রহার দেওয়ার জন্য শাহজাহানের বডিটা গাছ লাগছিল এই যে আঙুল শাহজাহান বডিগার্ড এই তাও চুরি করে গেছে সিনেমা দেখতে এতই আছিল সবার সঙ্গে তার সৎ ভালোবাসা আছিল সব বাড়িতে আসলে মানে যার যার ওয়ান ওয়ার যে কলিগ দিলে বন্ধু দিলে সবার সঙ্গে মিশছে আচ্ছা মানে যেটা বলিস নাকি তার শিক্ষা জীবন শুরু হয় শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাবিদ মায়ের হাত ধরে। পরবর্তীতে জিকে পাইলট উচ্চ বিদ্যালয় ও শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে তিনি মাধ্যমিক শিক্ষা লাভ করেন। আমি মোহাম্মদ দিদার হোসেন রুমান, আমি রুবেলের বাল্য বন্ধু। রুবেল আমার স্কুলের বন্ধু এবং খেলার সাথী, পড়ার সাথী। একসাথে আমরা ছোট থেকে বড় হয়েছি শেরপুর জেলাতে। রুবেল আমাদের বন্ধুদের ভিতরে অনেক মেধাবী এবং অনেক চঞ্চল প্রকৃতির একজন ছেলে ছিল। ওর মেধা এবং মননে বন্ধুবান্ধবের সাথে তার যে আচার আচরণ ছিল তা লক্ষণীয় ছিল এবং ওর চেহারা ছবির ভিতরে ছবি ফুটে ওঠে, তাতে সে একজন নম্র, ভদ্র এবং মেধাবী এবং প্রতিভাবান পুরুষ হিসাবে তাকে আমরা সবসময় মূল্যায়ন করতে পেরেছি। আমার নাম ডক্টর এ.কে.এম. সাইফুল্লাহ। আমি পেশায় একজন গবেষক, দেশে বিদেশে কাজ করি। রুবেলকে আমি চিনি প্রায় 45 বছর ধরে। আমরা আসলে একই স্কুলে পড়তাম, 4, 5, 6 থেকে এসএসসি পর্যন্ত। তো আমাদের শেরপুরে বাসা একই এলাকায় হওয়ায় অধিকাংশ সময় আমরা একসাথে স্কুলে যেতাম, হাত ধরাধরি যেতাম, গলাগলি করে যেতাম। তো সেই পরিচয় পুরনো স্মৃতিতে বলি, আমরা যখন ক্লাস 5-এ পড়ি, আমার স্পষ্ট মনে আছে আমরা বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম একসাথে। আমরা জীবনের প্রথম কোচিং করতে যেতাম এক স্যারের কাছে বৃত্তি পরীক্ষায়। সেই সকাল সন্ধ্যা স্কুলে দেখা, কোচিংয়ে দেখা, তারপর ওই সময় ওই বয়সে যে ধরনের আলাপ হয় সে আলাপ। তো একটি বিষয় আমি খুব বিশেষ করে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন ক্লাস 5-এ পড়ি, রুবেলের আব্বা তখন জেলা উন্নয়ন সমন্বয়কারী। তো ওটা অনেক বড় পদ ওই সময়টাতে, কিন্তু রুবেলের মধ্যে এইটা নিয়ে কোনো আমরা আত্মহংকার দেখিনি। ও রুবেল আমাদের কাছে রুবেলই, তার পিতৃপরিচয় কখনোই মুখ্য হয়ে ওঠেনি। তো এই জিনিসটা ছোটোবেলা থেকে রুবেলের ভালো লাগতো। আর আপনারা জানেন রুবেল এমনিতেই দেখতে সুন্দর, ছোটোবেলায় আরও ফুটফুটে ছিল। তো আমরা যখন রাস্তায় হাঁটতে যেতাম, ও সবার সহজেই দৃষ্টি আকর্ষণ করত। তো রাস্তায় অনেক দুষ্ট লোক থাকে, আমরা ওই বয়সে এটা বুঝতাম কে ভালো কে দুষ্ট। ওই লোকজনকে দেখলেই আমরা যখন হাত ধরাধরি করে জোরে হাঁটতাম। এই স্মৃতিগুলো খুব জ্বলজ্বলে। তারপরে যখন স্কুলে পড়তাম, তো স্কুলে ক্লাসের পড়া, ক্লাসের দুষ্টুমি, স্কুল পালিয়ে খেলা দেখতে যাওয়া, স্যারদের পিটুনি খাওয়া, সব আমরা মানে একসাথে সয়ে নিতাম। যেমন একবার এমন একটা ঘটনা হলো যে আমরা স্কুল থেকে পালাচ্ছিলাম, কিন্তু ধরা পড়ে যাই। তো আমাদের প্রধান শিক্ষক অসম্ভব রাগে ছিলেন। তো উনি এসে আমাকে প্রথম লোকেট করার পরে আমাকে পিটালেন। তখন আমাকে স্যার বললেন যে আর কে ছিল, আমি অবলীলা আমার বন্ধু রুবেলকে দেখিয়ে দিলাম। তো আমি এক আমার খাবো, সেও খাক। তো এই ছিল আমাদের সম্পর্ক। তো সেই দিক থেকে আমি বলতে রুবেলকে আমরা কয়েকভাবে পেয়েছি। একটি হচ্ছে রুবেল একটি ভালো ছেলে, রুবেল একটি সুদর্শন ছেলে এবং একজন ভালো ছাত্র। আমরা একসাথে সব কিছু করতাম, কিন্তু লেখাপড়া আমাদের মধ্যে অসম্ভব প্রতিযোগিতা ছিল। বরাবরই রুবেল আমাকে ডিঙিয়ে প্রথম হয়ে যেত। কিন্তু এটা নিয়ে আমাদের মনে কোনো দুঃখবোধ বা ঈর্ষাবোধ ছিল না, কারণ আমরা দিনের শেষে আমরা বিশ্বাস করতাম আমরা বন্ধু। ক্লাসরুমের বেঞ্চে বসে তিনি শুধু পরীক্ষার জন্য নয়, তিনি জীবনের জন্য ভাবতেন, জীবনের জন্য শিখছিলেন। পাঠ্য বইয়ের বাইরেও তিনি ভাবতেন কিভাবে সমাজের উন্নয়ন করা যায়। উচ্চ মাধ্যমিক শেষে তিনি ভর্তি হন ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজের একটি স্বপ্নের ঠিকানায়। শৈশব থেকেই তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার স্বপ্ন। সাধারণ মানুষের চিকিৎসা সেবা
নিজেকে নিয়োজিত করার, তার বাবার হাত ধরেই, বাবার দেখানো পথেই মানুষের সেবা করাই তার ছিল মূল লক্ষ্য। তিনি সেই পথেই ধাবিত হচ্ছিলেন এবং নিজেকে সেইভাবে তৈরি করছিলেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তারিক নাসের, মেডিসিন বিশেষজ্ঞ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আমি রুবেলের মেডিকেল কলেজের সহপাঠী এবং স্টাডি পার্টনার। আমি মূলত ওদের বাসায় থাকতাম, খাইতাম, আর আমার বন্ধুর সাথে পড়তাম। আমার বন্ধু অত্যন্ত মেধাবী, দেশপ্রেমিক, শেরপুরের জন্য সে জীবন দিয়ে দেওয়ার মতো মানুষ। শ্রীবর্দী ঝিনাইদহ উপজেলার তিনবার নির্বাচিত এমপি মাহমুদুল্লাহ রুবেল। বেসিক্যালি ওর সাথে আমার পরিচয় 89-এ বাংলাদেশ মেডিকেল কলেজে। আমি ডাক্তার মিজানুর 89 থেকে ওর সাথে আমার খুবই আন্তরিক বন্ধুত্ব। বেসিক্যালি একটা খুব লাজুক, ভদ্র, শান্তশিষ্ট মানুষ হিসেবে ছিল আমাদের কাছে, এখনো ওরকমই আছে। আর ওর চিন্তা চেতনা এখন আসলে ঝিনাইগাঁ শ্রীবর্দীর জনগণই সবচেয়ে বেশি প্রাধান্য, কারণ বিগত প্রায় 6,900 দিন ও আমাদের কাছ থেকে, আমাদের রুবেলের নিজস্ব পরিজনদের কাছ থেকে দূরে। এই 6,900 দিনের মধ্যে বোধ হয় ম্যাক্সিমাম 300 দিন ও আমাদের কাছে ছিল, কারণ ওর চেতনা, ওর সব কথাবার্তা, সবকিছুর মধ্যেই শেরপুর 3-এর অবহেলিত নির্যাতিত জনগণের কথাবার্তা। আসলে এই ধরনের চিন্তা ভাবনা রুবেলের জন্যই খুবই মানানসই। জীবন সবসময় পরিকল্পনা মেনে চলে না, কিছু মুহূর্ত আসে যা মানুষকে একেবারে নতুন পথে ঠেলে দেয়। তিনি তখন MBBS শেষ বর্ষের ছাত্র। চোখে ছিল সাদা অ্যাপ্রন পরার স্বপ্ন, চোখে ছিল বাবার মতো বড় ডাক্তার হওয়ার স্বপ্ন। কিন্তু হঠাৎ একদিন সব কিছু থেমে যায়। আমার স্বামী ডাক্তার সিরাজুল হক, উনি এমপি ছিলেন 1994 সালে। উনি ঢাকা থেকে শেরপুর আসার সময় ম্যাডাম খালেদা জিয়ার মিটিং ছিল রবিবার। শুক্রবার আসার সময় উনি আমাদের কার ছিলেন, কার অ্যাক্সিডেন্টে রাস্তায় চুরখাই ব্রিজে, ময়মনসিংহের কাছে চুরখাই ব্রিজে অ্যাক্সিডেন্টে উনি মারা যান। উনি মারা যাওয়ার পর মন্ত্রী ছিলেন একজন, রাস্তায় যাওয়ার সময় দেখে যে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে পড়ে আছে। তখন সে দেখে যে ডাক্তার সিরাজুল হক শেরপুর জেলার 3 আসনের এমপি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ড্রাইভার ব্যথা, এখন 2 জন মারা গেছেন। একজন রং মিস্ত্রি ছিল বাসার কেয়ারটেকার, সে আর উনি মারা গেছেন। তারপরে ওই মন্ত্রী সাহেব তার ভিডিও দিয়ে, উনি এক বিয়ে খাচ্ছিলেন, যাওয়ার সময় ওনার ভিডিও দিয়ে সমস্ত রেডিওতে জানাই দেয় যে উনি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর চুরখাই ব্রিজ থেকে ওখানে তার মরদেহ আর 2 জন অ্যাক্সিডেন্টের 2 জন লোক নিয়ে সে ময়মনসিংহ মেডিকেল কলেজে তাকে আনা হয়। তার মরদেহ আনার পর, জানাজা পড়ার পর ময়মনসিংহ, কারণ ময়মনসিংহে উনি আগে ডাক্তার ছিলেন, তারপরে সেই জন্য ময়মনসিংহ থেকে তাকে শেরপুর আনা হয়। হাজার হাজার লোক তার মৃত্যুর সংবাদ পেয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা সব বন্ধ করে দেওয়া হয়। তারপরে সারা রাত্রি এই অবস্থা থাকা অবস্থায় টিভিতে তাকে বলা হয় যে শনিবার এই পার্কে তার জানাজা পড়া হবে। তখন শনিবার ঠিক তার 12:30টায় লাখ লাখ লোক এখানে জানাজা পড়া হয় শেরপুরে।
শেরপুর থেকে শ্রীবুদ্ধি, তারপর নিজের থানায় ঝিনাইগাতি 3টা জানাজা হয়। তারপর শেষ জানাজা পড়ার পর তাকে কবর দেওয়া হয় তার গ্রামের বাড়ি হালগড়া। পরে ওনাকে মারা যাওয়ার পর পরের দিন খালেদা জিয়া ঢাকা থেকে অলি আহমদ সহ হেলিকপ্টারে পার্কে আসেন। তো তানমিয়া নূর আর রুবেল রূপন দাঁড়াই আসছিল পিছনে। তখন বলল যে ম্যাডাম আপনি কবর দেখতে যাবেন না? আমি তো কাঁদতেছি, তার বুকে পড়ে আমাদের ধুয়ে পিটি করতেছে। তখন বললো না, সন্ধ্যা লাগতেছে, যাওয়া যাবে না। হেলিকপ্টারের ড্রাইভার বলছে, পাইলট বলছে যে গাছের সঙ্গে ধাক্কা অ্যাক্সিডেন্ট হবে। অলি আহমদ বললো যে তা আমার বন্ধু, নিশ্চয়ই যাবেন গ্রামে, উপরে দিয়ে যাবেন, হেলিকপ্টার 100 বার যাব। পরে রুবেল বললো কান্দাকাটি করে, তখন রুবেল বলছে ম্যাডাম আমার আব্বা আপনার মিটিং সাকসেসফুল করার জন্য আমার আব্বা রাস্তায় অ্যাক্সিডেন্ট মারা গেল, আপনি আমার আব্বা কবর দেখবেন না, দেখতে যাবেন না? তখন ম্যাডামকে আচ্ছা চলো। তখন ওনারা হেলিকপ্টারে গেলেন, আমরা চানমিয়ার গাড়ি টাড়ি আসছিল, আরও কত ডাক্তার ইঞ্জিনিয়ার গাড়ি নিয়ে আমরা গেলাম। হেলিকপ্টার একটা বাড়ির সামনে মাঠের মধ্যে নামছে, তার 2টা ঘর আছিল, সোনের ঘর, বাইরে খড় দিয়ে ভাত পাক করতেছে, আগুন লাগিয়া বাড়িটা পড়া গেল। পর ম্যাডাম 2 লাখ টাকা দিচ্ছে, রুবেল নিয়ে দিছে। যাওয়ার পর আমাকে সবাই অলি আহমদ বললেন বারবার আপনি দাঁড়ান। আমি বললাম যে ম্যাডাম আমার অপারেশন হচ্ছে, আর আমার ছেলে মেয়ে ছোটো, এখনও লেখাপড়া শেষ হয় নাই। ছেলেটা মেডিকেল ফাইনাল দিবে, মেয়েটা কেবল ফার্স্ট ইয়ারে, আর ছোটো ছেলে ক্লাস 8-এ রেসিডেন্সিয়ালে পড়ে। আমার পক্ষে সম্ভব না। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে রুবেল দাঁড়াবে। তখন রুবেলের বয়স 25 বছরের কম ছিল, সেই জন্য তাকে বাতিল করা হলো। তখন আমি আবার বললাম না দাঁড়াবো। তখন আমি আবার ওকে স্বতন্ত্র দাঁড়া করে দিলাম। আমি তখন হাসপাতালে ছিলাম, খুব কষ্ট করে ব্যান্ডেজ দিয়ে অপারেশন ছিল। মানুষের বাড়িতে বাড়িতে ভোট চাওয়া, আপনি লাগবে না, আপনি আসছেন কেন, আপনার ছেলে বিপুল ভোটে জয় লাভ করবে, পাবলিক বলল। তখন ইলেকশনের সে 40,000 ভোটে বিপুল ভোটে জয়লাভ করলো। তখন বিবিসি থেকে বলল যে এশিয়া মহাদেশে সর্বকনিষ্ঠতম এমপি মাহমুদুল হক রুবেল। 1996 সালের 15ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মাহমুদুল হক রুবেল প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়। কিন্তু একই বছরের আরেকটি নির্বাচনে কারচুপির কারণে মাত্র 2000 ভোটের ব্যবধানে পরাজিত হন। 2001 সালের 28 অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে 4 দলীয় জোটের ব্যানারে বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে অংশ নিলেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও রাতের ভোটের কারণে তিনি পরাজিত হন। 1996 সালের নির্বাচনের সময় তিনি বিরোধী দলের সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেন। সে সময় তিনি গাড়িতে অবস্থান করার সময় তার গাড়িতে আগুন দেওয়া হয়। তবে সৌভাগ্যক্রমে তিনি কোনোভাবে প্রাণে বেঁচে ফিরে আসতে সক্ষম হন এবং তার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মিথ্যা মামলা হয়, যা পরে রাজনৈতিক কারণে প্রত্যাহার করা হয়। তবুও তিনি কখনো প্রতিহিংসার পথে হাঁটেননি। দাদা ও পিতার আদর্শে তিনি ছিলেন ন্যায়পরায়ণ। 1996 সালে তিনি শ্রীবর্দী উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেন। 2003 সালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং 2016 সালে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। 2024 সালের নভেম্বর পর্যন্ত তিনি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। আমি জনাব মাহমুদুল হক রুবেল সাহেবের সহধর্মিণী। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। আমরা 5 ভাই বোনের মধ্যে বাড়ির ছোট মেয়ে হওয়ার কারণে আমি সবার কাছে একটু স্পেশালভাবেই বড় হই। সেখান থেকে 2000 সালের ফেব্রুয়ারির 18 তারিখে
আমাদের দুজনের পছন্দে এবং দুই পরিবারের সম্মতিতে আমাদের দুজনের বিয়ে হয়। সেখান থেকে হক পরিবারের বড় বউ হিসেবে আমি দায়িত্ব পাই এবং আমি যেহেতু নন পলিটিক্যাল পরিবার থেকে এসেছি, আমার স্বপ্ন, ধ্যান এবং আমার চিন্তা ভাবনাই ছিল কিভাবে আমি আমার সংসারকে গোছাবো, সাজাবো এবং পরিবারের সবার মন জয় করে নিব। রাজনীতির ব্যাপারে আমার সেরকম কোনো আগ্রহ ছিল না তখন। এরই মাঝে 2001 সালে আমার প্রথম সন্তান রাফিদ জন্ম হয় এবং তার 2.5 বছর পর আমার দ্বিতীয় সন্তান রিমঝিম জন্ম হয়। তো কাজেই আমি আমার সংসার এবং আমার সন্তানদের নিয়ে এতটাই ব্যস্ত থাকি, দেখতে দেখতে আমার সংসার জীবনের 6 বছর সেখানেই কেটে যায়। 2006 সালে দেশের পরিস্থিতি যখন খারাপ হতে থাকে, 2007-এর মার্চের 18 তারিখে গভীর রাতে আমাদের বাসা তালতলা, আগারগা তালতলা আমাদের বাসায় সেনাবাহিনী ঘেরাও করে ফেলে এবং তখন আমার হাজবেন্ড, তিনি সংসদ সদস্য ছিলেন এবং তার ছোট ভাই, তাদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্যই মূলত তারা আসেন। সেই সময় আমার শাশুড়ি এবং আমি বারবার, যেহেতু কোনো সুনির্দিষ্ট কারণ ছিল না, কোনো অভিযোগ ছিল না, আমার শাশুড়ি এবং আমি বারবার তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কি এভিডেন্সের কারণে তাদেরকে নিয়ে যাচ্ছেন। তারা একটা কথাই বলছিল, আমাদের উপরের অর্ডার আছে। তাদের যখন তুলে নিয়ে যায় আমরা তখন জানতেও পারিনি যে আসলে তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় আমার মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই মনে হয় অন্ধকার হয়ে গেছে আমার জন্য এবং জীবনের গতি মনে হয় সেখানেই শেষ। তো অনেক চেষ্টার পর জানতে পারলাম যে তাদেরকে কাফরুল থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং ভোর হতেই ছুটে গেলাম সেখানে গিয়ে তাদের সাথে দেখা করার পর জানতে পারলাম যে দিন হতেই তাদেরকে নিয়ে যাওয়া হবে জজ কোর্টে এবং সেখান থেকে কেন্দ্রীয় কারাগারে। তো পরের দিন সে জায়গা থেকে গেলাম কেন্দ্রীয় কারাগারে। যখন আমি কেন্দ্রীয় কারাগারে গেলাম, মানে সবকিছু আমার কাছে কেমন স্বপ্নের মতো মনে হচ্ছিল, যেহেতু আমি কখনো এরকম কোনো সিচুয়েশনে পড়তে হয়নি আমাকে। তখন আমার আইনজীবী ছিল ব্যারিস্টার খোকন ভাই, উনি অনেক সহযোগিতা করেছিল আমাকে। আমার মনে পড়ে তখন দেশটা কিছু প্রায় 1-2 দিন পর পরই হরতাল, অনেক রকম গণ্ডগোল হতো। যেহেতু হরতাল থাকতো তখন গাড়ি নিয়ে বের হওয়া যেত না বা ট্যাক্সি নিয়ে বের হওয়া যেত না। আমি রিকশায় করে অনেক দিন যাতায়াত করেছিলাম কেন্দ্রীয় কারাগারে। এমনও দিন গেছে যে আমার রিকশা যাচ্ছে, পাশেই হয়তো একটা রিকশার পাশে ককটেল ফুটাচ্ছে, আগুন ধরে যাচ্ছে, এর মধ্যে দিয়েই আসা যাওয়া করতে হতো। ভয় বলতে তখন আসলে জীবনের কোনো মায়া বা বেঁচে থাকা সেরকম কোনো আগ্রহই ছিল না। ব্যারিস্টার খোকন ভাইয়ের ওখানে যখন যেতাম দেখা যেত যে অনেক বিজি থাকতো ওনারা, যদি উনি আমাকে অনেক সহযোগিতা করেছিলেন বড় ভাইয়ের মতো, এবং মাঝে মাঝে দেখা যেত যে রাত 2টা-2:30 পর্যন্ত ওখানে আমার বসে থাকতে হতো। আমার বাবা অনেক বয়স্ক ছিলেন, ওনাকে নিয়েও আমার মাঝে মাঝে যেতে হতো, যেহেতু আমি একজন মহিলা মানুষ, একা কীভাবে এত রাত পর্যন্ত আসা যাওয়া করব। তা আমার মনে পড়ে যে একদিন আমার বাবা অনেক কান্না জড়িত কণ্ঠে ব্যারিস্টার খোকন ভাইকে বলেছিল যে বাবা, বয়স হয়ে গেছে, কবে আল্লাহ ডাক দিবে চলে যাব, জামাইটাকে একটু তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করে দেন। তো খোকন ভাই তখন খুব হাস্যোজ্জ্বলভাবে আমার বাবাকে বলেছিল যে আঙ্কেল, আপনি কেন কান্না করছেন? আপনার তো প্রাউড ফিল করা উচিত যে আপনার মেয়ে জামাই দেশের জন্য কারাগার ভোগ করছে, এবং আপনি দেখেন যে কয়জনের ওয়াইফ এভাবে তার হাজবেন্ডের জন্য লড়তে পারছে, আপনি শুধু দোয়া করেন। তো সেখান থেকে শুরু হলো যুদ্ধ, দীর্ঘ 17 মাস। হাইকোর্ট থেকে জজ কোর্ট, জজ কোর্ট থেকে কেন্দ্রীয় কারাগার, কেন্দ্রীয় কারাগার থেকে শেরপুর জেল। যেহেতু তাদের নামে সেরকম কোনো সুনির্দিষ্ট মামলা ছিল না, তাদের ডিটেনশন দিয়ে তাদেরকে আটকে রাখা হতো।
তো এই যে জীবনের যে যুদ্ধটা 17টা মাস আমি পার করলাম, আমার ছোট ছোট 2টা বাচ্চা, তাদেরকে আমি আমার বাবা এবং মা, আমার বোনদের কাছে রেখে আমি এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটাছুটি করলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে 17 মাস পর যখন দেশটা একটু শান্ত হলো এবং যেহেতু তাদের কোনো দোষ ত্রুটি প্রমাণ করতে পারলো না, তখন আমার হাজবেন্ড ছাড়া পেল। সেই থেকেই জীবন যুদ্ধে কিভাবে লড়তে হয় সেটা আমি শিখে গেলাম এবং তার পাশাপাশি দীর্ঘ 17 বছর দেশের রাজনৈতিক যে অবস্থান ছিল সেখান থেকে অনেক যুদ্ধে আমাকেও তার পাশে থাকতে হয়েছে এবং একটা কঠিন সময়, সংসার জীবন একটা কঠিন সময় কিভাবে হাসি মুখে পরিবারের পাশে যুদ্ধে সহযোগিতা করতে হয় সেটাও আমি শিখে গেলাম এবং মানুষকে সেবা দেয়া যে এটা একটা আমল এবং মানুষের মুখে হাসি ফোটানো যে এটা একটা শান্তি, সেই থেকে আমি নিজের ভিতরে সেটাই ধারণ করলাম এবং সেটাতেই আমি এখন পর্যন্ত শান্তি পাই। 2008 সালের নির্বাচনের পর থেকে 2024 সাল পর্যন্ত তিনি ফ্যাসিস্ট সরকারের অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনে নিজেকে নিবেদিত রাখেন। এই সময়ে তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা হয়, তাকে কারাবরণ করতে হয় বারবার। শেষ ফ্যাসিস্ট সরকারের রোশনালে পরে ফ্যাসিস্ট সরকারের পতনের মাত্র 2 মাস আগে পবিত্র রমজান মাসে তিনি 15 দিন কারাভোগ করেন। এই দীর্ঘ সময় জুড়ে ছিলেন আপোষহীন, সাহসী এবং মানুষের অধিকারের পক্ষে অবিচল এক যোদ্ধা। আমার রাজনৈতিক ক্যারিয়ার 31 বছরের। এই 31 বছরে আমার অনেক চড়াই উতরাই পেরিয়ে আমি আজকের এই অবস্থানে এসেছি। আমার বাবার মৃত্যুর সময় আমি বাংলাদেশ মেডিকেল কলেজের 4th ইয়ারের স্টুডেন্ট ছিলাম। আমার এলাকার চাপে, আমার বাবার জনপ্রিয়তার কারণে আমি বাধ্য হয়ে স্টুডেন্ট থাকা অবস্থায় আমি রাজনীতিতে পদার্পণ করি। আমি 95-এর জানুয়ারিতে আমি স্বতন্ত্র এমপি হিসাবে 23 বছর 10 মাস বয়সে আমি প্রথম এমপি হই। এই আমার রাজনীতি শুরু হলো। এরপরে আমি বিরোধী দলে অবস্থান করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ দল আমাকে দেয়। আমি সম্পূর্ণ সময় রাজনীতিতে ব্যয় করি। 2001 সালে পূর্ণ মেয়াদে আমি প্রথমবার ফুল টার্মের জন্য এমপি হই এবং 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত এই সময় আমি আমার শ্রীবর্দী ঝিনাইগাতীর এলাকার মানুষের সুখ দুঃখ এবং উন্নয়নে আমি সম্পূর্ণ সময় ব্যয় করি। আমার শ্রীবর্দী ঝিনাইগাতী আসনটা গারো পাহাড়ের পাদদেশে একটা অবহেলিত এলাকা। এই এলাকার অনেক অনুন্নত এলাকা। এখানে শিক্ষার হার কম, স্বাস্থ্যসেবা নাই, যোগাযোগ ব্যবস্থা ছিল না, পাহাড়ের পাদদেশে অবস্থিত ছিল। এখানে বন্য হাতির আক্রমণ ছিল, নদীর রক্ষার কোনো বাঁধ ছিল না, এখানে বেকার সমস্যা ছিল পর্যাপ্ত পরিমাণ। আমি আমার এমপি থাকাকালীন সময়ে আমি আমার সাধ্যমতো স্বাস্থ্যসেবা, বিশেষ করে হসপিটালের উন্নয়ন করেছিলাম। এখানে শিক্ষার হার বাড়ানোর জন্য, শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য, অবকাঠামো এবং শিক্ষার মান বৃদ্ধির জন্য চেষ্টা করেছি। যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট অসংখ্য আমি সেই সময়ে পাহাড়ি এলাকায় নির্মাণ করেছিলাম। এবং এরপরে বন্য হাতির আক্রমণ থেকে মানুষকে প্রতিহত করার জন্য আমি অস্থায়ী ভিত্তিতে নিজে টিম গঠন করে বন্য হাতি প্রতিরোধ করার জন্য রাতে পাহারা বসিয়েছিলাম। আমার এলাকা পর্যটন এলাকাও, এখানে অবকাশ নামে একটা পর্যটন আছে, সেই পর্যটনও আমার সময়ে মোটামুটিভাবে কাজ শুরু হয় এবং যার নাম, যে পর্যটনটা এলাকার নাম গজনি অবকাশ, সেটারও কাজ করি। আমার সময়ে এই গরিব এলাকার মানুষের, অসহায় মানুষের কর্মসংস্থানের জন্য পাথর মহল চালু করেছিলাম। সেখানে বালু মহল চালু হয়েছিল।
এলাকার গরিব মানুষগুলি আগে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি করত, ঢাকায় ঠেলাগাড়ি রিক্সা চালাইতো, পরবর্তীতে পাথর উত্তোলনের কাজে, বালু উত্তোলনের কাজে তারা আত্মনিয়োগ করেছিলেন। এগুলি সবই পরিকল্পনা মাফিক এবং প্রকৃতিকে নষ্ট না করে পাথর বালুর উত্তোলনের জন্য এলাকার কর্মসংস্থানের ব্যবস্থা আমি করেছিলাম। আমার সেই 5 বছর আমি সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে এলাকার মানুষের পাশে ছিলাম, এলাকার মানুষের সুখ দুঃখে ছিলাম, এলাকার উন্নয়নের জন্য সম্পূর্ণরূপে আমি আমার কাজ করার চেষ্টা করেছি। 2006 সালে আমাদের সংসদ সদস্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই দেশে আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনটার প্রেক্ষাপটে আমাদের সংসদ সদস্যের মেয়াদ শেষ হয়। এই মেয়াদ শেষ হওয়ার পরে দেশে 111-এর সরকার প্রতিষ্ঠিত হয়। 111-এর সরকার একটা বৈধ সরকার ছিল না, অবৈধ সরকার ছিল। এই 111-এর সরকার ক্ষমতায় আসার পরে আমাদের আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে যেদিন বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ঢাকায় তার বাসা থেকে, ঠিক তার পরের দিনই আমি আমার বাসায় উপস্থিত ছিলাম, রাতে অবস্থান করছিলাম। সেই রাতে বাংলাদেশ, মনে হয় বাংলাদেশ ইন্ডিয়ার খেলা চলছিল, বাংলাদেশ জয়লাভ করে। সেই সময়ে ওই মধ্যরাতে আমার বাসার তালা ভেঙে ঢাকার বাসা থেকে আমাকে ক্যান্টনমেন্টের পুলিশ এবং আর্মি আমাকে গ্রেপ্তার করে এবং সেই সময়ে আমার ছোট ভাই, সে কোনো দলের কোনো সদস্য ছিল না, রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, তাকেও আমার সঙ্গে আমার বাসা থেকে উঠিয়ে নিয়ে যায় এবং ক্যান্টনমেন্ট থানায় হস্তান্তর করে। তো সারা রাত আমরা ক্যান্টনমেন্ট থানায় অবস্থান করি এবং পরের দিন দুপুরের পরে আমাকে কোর্টে হস্তান্তর করে। তারপরে কোর্ট থেকে আজকে যে পুরাতন জেলখানা ছিল ঢাকায়, সেই পুরাতন জেলখানায় আমাকে নিয়ে যাওয়া হয়। তো আসলে হঠাৎ করেই আমার জীবনের একটা পরিবর্তন, বিশেষ করে কখনো এর আগে জেলে যাইনি, সেই প্রথম জেলে যাওয়া। এবং জেলে যাওয়ার পরে যে মামলাগুলি হয়, এই মামলাগুলি সম্পূর্ণ মিথ্যা মামলা, চাঁদাবাজির মামলা, তারপরে বিভিন্ন ধরনের পরিবেশে বিভিন্ন ধরনের জোরপূর্বক বাদী বানিয়ে মামলা দেওয়া হয়। তো এই মামলাগুলিতে আমি যে মিথ্যা ছিল সেটা পরবর্তীতে বিচার কার্য তারা সম্পন্ন করে আমি সম্পূর্ণরূপে খালাস পাই। কিন্তু এই মাঝখানের সময়টুকুতে যে 17 মাস জেল খাটলাম, সেই জেলখানার সময়টা ছিল প্রচণ্ড ধরনের একটা আতঙ্কের সময়। কারণ ওই সময় দেশে যে পরিবেশ ছিল, 111-এর সরকার সমস্ত রাজনীতিবিদকে জেলখানায় তারা গ্রেপ্তার করে জেলখানায় রাখছিল এবং রাজনীতিতে বিরাজনীতিকরণের প্রক্রিয়া চলছিল। তো সেই সময়ে আমাদেরকে জেলখানায় অন্যরকমভাবে, বিশেষ করে কয়েদি থাকার পরেও বা আসামি থাকার পরেও তাদেরকে নর্মাল আসামিদেরকে যেভাবে রাখতো তার চাইতে বেশি অন্য ধরনের আমাদের কষ্ট দিয়ে আমাদেরকে তারা জেলখানায় রাখছিল। তো আমি প্রায় বছরখানেকের মতো ঢাকা জেলে থাকি। এরপরে আমাকে শেরপুরের মামলা দিয়ে শেরপুর জেলখানায় হস্তান্তর করা হয়। তো এই শেরপুর জেলখানায় আসার পরে মাঝে মাঝে রিমান্ডে নিয়ে যাওয়া হইতো। দুদক থেকে এসে জিজ্ঞাসাবাদের নামে জেল গেটে বিভিন্ন ধরনের হুমকি, ভয় ভীতি দেখানো হতো, বিভিন্নভাবে মানসিক চাপ প্রয়োগ করা হতো এবং সেই সঙ্গে আমি একবার অসুস্থ হয়ে যাই। আমাকে শেরপুর জেলখানা থেকে ময়মনসিংহ জেলখানায় পাঠানো হয়। ময়মনসিংহ জেলখানায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আমাকে সেই জেলখানায় ওয়ার্ডে বা কেবিনে না রেখে আমাকে একটা ফাঁসির সেলে রাখা হয় এবং সেই ফাঁসির সেলে আমি প্রায় 1 সপ্তাহের মতো অবস্থান করি। সেই সেলটা আসলে অন্য ধরনের ছিল, সেখানে কোনো লাইটিং ছিল না, পুরানো মাটির ঘর ছিল, সেখানে কুপিবাতি রাত্রে জ্বালিয়ে রাখা হতো। জেলখানার বিশেষ করে দরজা থাকে না, এটা আমরা সকলেই জানি। সেই দরজা না থাকার কারণে সারা রাত বৃষ্টি বাতাস সেখানে আমার গায়ে এসে লাগতো।
ওই সারা রাত না ঘুমিয়ে রাত জেগে থাকতাম। এরকম দুঃস্বপ্নের সময়, এরকম মানে খারাপ সময় অতিক্রম করেছি জেলখানার সময়টাতে। প্রায় 17 মাস পরে আমি জেল থেকে মুক্তি পাই। সেই 17 মাস পরে জেল থেকে মুক্তি পাওয়ার পরে যেহেতু আমি জেলা বিএনপির দায়িত্বে ছিলাম, জেলার সেক্রেটারি ছিলাম, পরবর্তীতে কনভেনার হই, আহ্বায়ক হই, পরবর্তীতে আমি জেলার প্রেসিডেন্ট হই। তো এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি পালন করতে যেয়ে বিভিন্ন সময়, বিভিন্ন দিন, বিভিন্নভাবে আমি ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির শিকার হই। বিশেষ করে বিগত সরকারের সময়ের দিনগুলি যেভাবে আমি কাটাইছি বা আমরা যারা রাজনীতি করি আমাদের কাটছে, সেইটা আসলে বলার কোনো ভাষা নাই। এইরকম বিভীষিকাময় দিন প্রতিনিয়তই আমাদের কাটতো। আমরা বিএনপি করি, কিন্তু মনে হইতো যে আমরা এই দেশের কোনো নাগরিক না। মনে হইতো যে এই দেশে প্রশাসনের কাছে আমরা মানে সবচাইতে খারাপ নাগরিক এই দেশের। এই দল বিএনপি করার কারণে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় সামাজিকভাবে হুমকির সম্মুখীন হয়েছি। আমাদের বিগত 15.5 বৎসর, বিশেষ করে আওয়ামী সরকারের সময়টুকুর শেষের দিকে 19 সাল 20 সালের পর থেকে যে সময়গুলি আমরা কাটাইছি, আমরা রাজনীতির কোনো কর্মকাণ্ড তো প্রকাশ্যে করতেই পারতাম না। তারপরে সামাজিক কর্মকাণ্ডেও আমাদের অংশগ্রহণ করার কোনো সুযোগ ছিল না। আমরা কোনো আত্মীয় স্বজনের বিয়ে শাদিতে আমরা উপস্থিত হতে পারতাম না। আমরা জানাজা পর্যন্ত আমাদের শেষের দিকে আমরা উপস্থিত হইলে সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিত। আমরা কোনো রেস্টুরেন্টে বসতে পারতাম না। আমাদের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আমরা অবস্থান করতে পারতাম না। সেখানে সাদা পোশাকের পুলিশ গিয়ে ওই বাড়ির মালিককে হুমকি দিত। এরকম দিনের পর দিন, রাতের পর রাত আমাদের কাটাইতে হয়েছে। এবং সর্বশেষ দিকে গিয়ে আমাদের আত্মীয় স্বজনও, যারা সরকারি কর্মকর্তা, খুব কাছের আত্মীয়, তারাও চাকরির ভয়ে, চাকরিচ্যুত হওয়ার ভয়ে তারা আমাদের সঙ্গে ফোনেও কথা বলতো না। কারণ ফোন রেকর্ড করার একটা প্রবণতা বিগত সরকারের সময় চালু হয়েছিল, যে কারণে কোনো আত্মীয় স্বজনও আমাদের ফোন ধরতো না, আমাদের সঙ্গে ছবি তুলতো না, আমাদের সঙ্গে কথা বলতো না। এরকম দিন আমরা বিগত 15.5 বৎসর আমরা এইভাবেই দিন কাটাই। ইভেন আমি বিএনপি করার কারণে, আমি বিএনপির নেতৃত্বে থাকার কারণে আমার পরিবার, বিশেষ করে আমার আত্মীয় স্বজন এই বিগত সরকারের সাফারিংয়ের শিকার তারা হয়েছে। আমার ফ্যামিলির অনেক যোগ্য ছেলে মেয়ে বিসিএসে চাকরি হয় নাই, সরকারি চাকরি হয় নাই। আমরা বিএনপি করার কারণে আমাদের পরিবারের যারা ব্যবসায়ী ছিলেন, যারা চাকরি করতেন, তারা প্রত্যেকেই বিভিন্ন সময় হুমকির সম্মুখীন এবং বিভিন্নভাবে নির্যাতনের শিকার তারা হয়েছে। সুতরাং এই দিনগুলি বললে ভাষায় প্রকাশ করার যাবে না। এটা আমরা যারা বিএনপি করি তারা সকলেই অবগত, এবং আমাদের সঙ্গে যারা সমর্থক, বিএনপির ভোটার, এই দেশের জনগণ সকলে অবগত। কিন্তু এরপরেও আমরা বিরোধী দলে থাকা অবস্থায় আমার এলাকাতে যখনই কোনো দুর্যোগ আসতো, সেই দুর্যোগগুলিতে আমি এবং আমার বিএনপি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আমরা দুর্যোগগুলিতে অসহায় মানুষের পাশে দাঁড়াইতাম। এই 19 সালে যে করোনা হয়, এই করোনার সময় আমার শ্রীবর্দী ঝিনাইগাতীর অসংখ্য মানুষ কর্মহীন হয়ে যায়। ঢাকার গার্মেন্টস বন্ধ হয়ে যায়, গার্মেন্টস থেকে চলে আসে। যারা রিক্সা চালাইতো, ঠেলাগাড়ি চালাইতো, যেহেতু এলাকা গরিব এলাকা, তারা শ্রীবর্দী ঝিনাইগাতীতে চলে আসে। আসার পরে আমরা তাদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে, অর্থ নিয়ে, তাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আমার এই 17টা ইউনিয়ন, শ্রীবর্দী ঝিনাইগাতীর প্রত্যেকটা ইউনিয়নে আমরা তাদের পাশে দাঁড়াইছিলাম সেই করোনার সময়ে। আমাদের এখানে বন্য হাতির আক্রমণ হয়েছে। বন্য হাতির আক্রমণে আমরা তাদেরকে বন্য হাতি থেকে তাদের বাড়িঘর, আবাদ ফসল রক্ষা করার জন্য সার্চ লাইট, আমরা টিম গঠন করে সেই সার্চ লাইট আমরা বিতরণ করেছি। আমার এলাকা পাহাড়ি এলাকা, এখানে ইন্ডিয়ার বর্ডার, মেঘালয় অবস্থিত।
ইন্ডিয়া থেকে মাঝে মাঝেই আমাদের এখানে ফ্লাড হয়। হঠাৎ করে ঝটিকার মতো এখানে বন্যা হয়। সেই বন্যায় অসংখ্য বাড়ি ঘর, দোকানপাট ধ্বংস হয়ে যায়। সেই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিরোধী দলে থাকা অবস্থায় আমাদের এলাকার নেতৃবৃন্দের কাছ থেকে সহযোগিতা নিয়ে, আমার ব্যক্তিগত সহযোগিতায় আমরা আমাদের এলাকার বন্যার্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। সুতরাং আমরা যারা বিএনপি করি, আমরা সবসময়ই জনগণের পাশে ছিলাম। এই বিগত 15.5 বছরে আমার শ্রীবর্দীতে প্রায় 850 নেতাকর্মী মিথ্যা মামলা, গায়েবী মামলার আসামি হয় শ্রীবর্দীতে। ঝিনাইগাতীতে প্রায় 400-র অধিক আমাদের দলের নেতাকর্মী তারা মিথ্যা মামলা, গায়েবী মামলায় তারা আসামি হয়। এই প্রত্যেকটা আসামিকে আমি হাইকোর্ট থেকে জামিন করাই। হাইকোর্ট থেকে জামিন করানোর পরে তাদেরকে অস্থায়ী জামিন দেয়। পরবর্তীতে শেরপুরে জজ কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে এই জামিনগুলি করাই এবং তাদের পাশে ছিলাম। এই সময়গুলিতে আমরা আমাদের নেতাকর্মীদের সঙ্গে আমাদের এই সময়গুলিতে একটা পারিবারিক বন্ধনও তৈরি হয়ে গেছে। কত শত নেতাকর্মী তাদের পরিবার এই নির্ঘুম রাত কাটাইছে, তাদেরকে রিমান্ডে নিছে, তাদের পাশে দাঁড়াইছি, তাদের সঙ্গে সার্বক্ষণিক তাদের সঙ্গে ছিলাম। তো এই কাজগুলি করতে যায় তাদের সঙ্গে আমার বিশেষ করে একটা পারিবারিক বন্ধন তৈরি হয়। এই পারিবারিক বন্ধনের কারণে আজকে পর্যন্ত আমি তাদের পাশে যেহেতু ছিলাম, তারাও যে কোনো সমস্যায় আমাদের সমস্ত নেতাকর্মী, আমি যখনই অসহায় অবস্থায় পড়েছি বা সমস্যায় পড়েছি, আমার সমস্ত নেতাকর্মীও আমার পাশে সবসময় তারা অবস্থান নিয়েছিল। ডাক্তার সিরাজুল হক ছিলেন শেরপুর ও জামালপুর অঞ্চলের মানুষের জন্য এক নিবেদিত প্রাণ জননেতা। 1974 সালের 8 নভেম্বর শেরপুর শহীদ দরগা আলী পার্কে বিশাল জনসভায় তিনি এলাকার জরুরি উন্নয়নের দাবিগুলো তুলে ধরেন। তার নেতৃত্বে শেরপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত করা হয়। শেরপুর সদর হাসপাতালে নার্সিং ইনস্টিটিউট স্থাপন হয়। হাসপাতালের শয্যা সংখ্যা 50 থেকে বাড়িয়ে 150 করা হয়। শেরপুর শহরে গ্যাস সরবরাহ চালু হয়। শেরপুর টু জামালপুর সড়কে বংশঘুট নদীর উপর সেতু নির্মিত হয়। মোবারকপুর থেকে মাধবদী পর্যন্ত সড়ক পাকাকরণ হয়। পরবর্তীতে সংসদ সদস্য থাকাকালীন তিনি আরও বড় পরিসরে উন্নয়নের কাজ করেন। উল্লেখিত কাজসমূহ ছাড়াও তিনি জামালপুর জেলার ডিডিসি থাকা অবস্থায় বৃহত্তর জামালপুর জেলার প্রতিটি উপজেলায় উন্নয়নের দিক নির্দেশনা দেন। রাস্তা, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে রাখেন স্থায়ী ছাপ। মাহমুদুল হক রুবেল সাংসদ থাকাকালীন সময়ে এলাকার অসংখ্য রাস্তা, সেতু, কালভার্ট, বিদ্যুতায়ন, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, নির্মাণে সহায়তা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন ও উন্নয়ন কাজ করেন। তার উন্নয়ন কাজসমূহের কিছু উল্লেখযোগ্য কাজ: কুরুয়া হতে কালীবাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণ, কুরুয়া হতে আয়নাপুর পর্যন্ত রাস্তা পাকাকরণ, ধানশাইল বাজারের পূর্ব পার্শ্বে ব্র্যাক অফিস হতে বাঁকাকুড়া হয়ে গজনী অবকাশ পর্যন্ত রাস্তা পাকাকরণ, ভারেরা পাইকুড়া তেঁতুলতলা বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ, পোড়াগড় শালমারা ভটপুর বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ, রানীশিমুল বাজার হতে ভায়াডাঙ্গা বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ, ভায়াডাঙ্গা বাদশা মার্কেট হতে বালুরচর হয়ে ভায়াডাঙ্গা রানীশিমুল পর্যন্ত রাস্তা পাকাকরণ। শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলায় 300 কিলোমিটার পল্লী বিদ্যুতায়ন। শ্রীবর্দী ও ঝিনাইগাতীতে 3টি কলেজ ও 2টি উচ্চ বিদ্যালয়ের নতুন স্থাপন। শ্রীবর্দী উপজেলায় একটি মাদ্রাসা ও এতিমখানা স্থাপন। ঝিনাইগাতী উপজেলার আয়নাপুরে সোমেশ্বরী নদী ও মহারশী নদীর উপরে রাবার ড্যাম নির্মাণ। ঝিনাইগাতী উপজেলায় গাজারমারি কান্দুলিতে ও শ্রীবর্দী উপজেলায় লক্ষ্মীডাঙ্গরি নদীর উপর ব্রিজ নির্মাণ। শ্রীবর্দী উপজেলায় ভেলুয়া বাজার হতে চর শিমুলচোরা বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণ। ঝিনাইগাতী ব্রাক অফিস হইতে নুন্নি বাজার রাস্তার আংশিক পাকাকরণ। ঝিনাইগাতী উপজেলায় ধানশাইল হতে বাঁকাকুড়া পর্যন্ত ভায়া চকপাড়া রাস্তা পাকাকরণ। ঝিনাইগাতী উপজেলায় তিনানি হতে হাসলিগাঁও পর্যন্ত রাস্তা পাকাকরণ। তিনানি হতে
বনগাঁও হয়ে ঝিনাইগাতি পাকা রাস্তা পর্যন্ত রাস্তা পাকাকরণ, ঝিনাইগাতি হতে বাঁকাকুড়া পর্যন্ত রাস্তা পাকাকরণ, ঝিনাইগাতি উপজেলায় তিনানি আদর্শ মহাবিদ্যালয়কে ডিগ্রি কলেজে উন্নীতকরণ। এছাড়াও তিনি আরও অনেক গ্রামীণ রাস্তা, সেতু, পুল, কালভার্ট, ফুটব্রিজ নির্মাণ, স্কুল, মাদ্রাসা, কলেজের ভবন পাকাকরণ ও মসজিদ, মন্দির, গির্জা নির্মাণ এবং নির্মাণে সহায়তা করেছেন। বর্তমানেও দাদা ও পিতার মতো মানবতা ও নিঃস্বার্থভাবে জনসেবার হাতকে সম্প্রসারিত করে হত ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ধরনের সহায়তা ও সেবা দান করে আসছেন। এই গল্প ক্ষমতার নয়, এই গল্প ত্যাগের। এই গল্প এমন একজন মানুষের, যিনি নিজের জীবনকে পিছনে ফেলে মানুষের সামনে এসে দাঁড়িয়েছিলেন। স্ত্রী হয়ে যান স্বামীহারা, 4 সন্তান, 3 ছেলে ও 1 কন্যা তাদের চোখের সামনে হারিয়ে ফেলেন তাদের অভিভাবককে, যিনি ছিলেন তাদের ছায়ার মতো। এই এলাকার মানুষ জানে তাদের রাজনীতির মানে ছিল ক্ষমতার নয়, মানুষের জন্য। শিক্ষকতা দিয়ে শুরু, চিকিৎসা সেবা দিয়ে এগিয়ে আরেক ছেলে শেষ পর্যন্ত দাঁড়ালো মানুষের পাশে। এটাই এই পরিবারের গল্প, সেবা, দায়িত্ব আর আস্থার গল্প। তাই আমরা বলি তিনি রাজনীতির নন, মানুষের।